আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সঙ্গে আছে আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমার ডান পাশে রয়েছেন জনাব সাইয়েদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং আমার বাম দিকে আছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, আপনারা জানেন গোটা দেশ এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের অপেক্ষায়, প্রত্যেকেই ভোট দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। আমরা দেখেছি গতকাল রাত পর্যন্ত অনেক ভোটার নগর মহানগর থেকে ছুটে গেছেন গ্রামেগঞ্জে, তারা তাদের দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমরা দেখেছি এবার প্রায় 13 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী। তো আসলে কেমন হতে যাচ্ছে ভোট, কতটা উৎসব মুখর হবে এবারের আয়োজন, এসব নিয়ে আমরা আলোচনা করব। শুরুটা করতে চাই জনাব সাইয়েদ আবদুল্লাহ আপনাকে দিয়ে। এই যে ভোট, দীর্ঘদিন পর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে এবার ভোটের পরিবেশ, কতটা উৎসবমুখর হচ্ছে, আর এখন পর্যন্ত যে বিশ্লেষণ কিংবা নানা জরিপ আমরা দেখছি, কার পক্ষেই বা যাচ্ছে এই জনরাই? ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনের যারা দর্শক আছেন এবং আমার সম্মানিত সহ-আলোচক যিনি আছেন। দেখেন, বহুদিন পরে যে ভোট মানে একটা উৎসব, সেটা বোধহয় ব্যাক এসেছে। সেটা হলো আপনার উপস্থাপনার শুরুতেও আপনি ভোট নিয়ে যখন কথা বলছেন, আমি দেখছিলাম আপনার চোখ মুখ দিয়ে একটা দ্যুতি ছড়াচ্ছিল যে ইয়েস, একটা উৎসবটাই ভাইব আছে। আমার সহ-আলোচকও অনেক হ্যাপি। সো এই যে দেখেন, আমরা প্রত্যেকেই বলতে পারছি যে একটা ভোট, একটা উৎসব। মানুষ গতকাল দেখলাম যে লঞ্চ নিয়ে যাচ্ছে, যাতে মিছিল করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে, তারপর ট্রেনে যাচ্ছে, যাওয়ার সময় ট্রেন স্টেশনে আনন্দ করতে করতে যাচ্ছে। রাস্তায় বিশাল উত্তরবঙ্গে যাওয়ার সময়ের যে রুটটা আছে যমুনা সেতুর আগে পিছে অনেক লম্বা জ্যাম পড়ে গেছে। এই জ্যামের এক্সপিরিয়েন্স আমাদের সবসময় যেটা হয়, ওই ঈদের আগেই শুধু আমরা এটা ফিল করি। সো এই জ্যামের সাথে ওতপ্রোতভাবে আমাদের ঈদের স্মৃতিগুলোও জড়িত। সো যখন এই দৃশ্যগুলো দেখছি, মানুষ আগে বলতো না যে ভোট মানে একটা উৎসব, ভোট মানে একটা আনন্দ। বিগত 15 বছরে তো আসলে এই ব্যাপারগুলো ছিল না। সো ধরেন যে কখনো ভোট মানে ছিল অর্ধেকের বেশি আসনে ইলেকশনই হবে না, কখনো ভোট মানে ছিল যে মিডনাইট ইলেকশন হয়ে যাবে, আবার কখনো ভোট মানে ছিল ডামি প্রার্থী দাঁড়াবে, আমি আর ডামির ভেতরেই কেউ একজন জিতে যাবে। এবার ইলেকশনের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, দেখেন না, যে মুহূর্তে আমরা কথা বলছি, আগামীকাল এই মুহূর্তে সম্ভবত মানুষের ভোট দেওয়া অলরেডি 2.5 ঘন্টা পার হয়ে যাবে, 7:30টায় শুরু হবে। তো এই যে একেবারে নাকের ডগায় ভোট, কিন্তু আমরা জানি না যে কে জিতবে কে হারবে। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য, ভোটের সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা আমরা অতীতে মিস করেছি। এবার এই যে আমরা জানি না, ইটসেলফ একটা ভাইব তৈরি করেছে যে একটা জেনুইন ইলেকশনটা হইতে যাচ্ছে। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা না যে আমি ভবিষ্যৎ দেখতে পারছি কোনো কিছু, এই আকারে মন্তব্য করব না, কিন্তু সোফার ইলেকশনের পরিবেশটা ভালো আছে। কিন্তু এইটাকে আমরা কি ধরে নিতে পারি না, কনক্লুসিভ ধরে নিতে পারি না। কারণ অনেক ক্ষেত্রে এমন অনেক প্ল্যান থাকতে পারে যে ব্যাপারটা হয়তো বা এখনো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু গ্র্যান্ড কোনো ডিজাইন আছে, আমরা জানি না। একটা প্রশ্নবোধক বসিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, চমৎকার ব্যাপার। এবং ভোটের উৎসবের ব্যাপারটা আমার কাছে কয়েকটা ব্যাপার মনে হয়েছে যে দেখেন, কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে। আমাদের শরীফ ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। যখন তফসিল ঘোষণা করা হয়েছিল তার 24টা ঘন্টাও পার হয়েছিল না। তারপর কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে, যশোরে ঘটেছে, ঢাকার তেস্তুরি বাজারে ঘটেছে, চট্টগ্রামে ঘটেছে, বিএনপির কয়েকজনের উপর আক্রমণ হয়েছে, কিছু কিছু জায়গায় টুকটাক আক্রমণ হয়েছে, মারামারি হয়েছে। শেরপুরে সেদিনের ঘটনাটা দুঃখজনক ঘটনা। তারপর বিভিন্ন জায়গায় প্রচারণায় কিছু কিছু বাধা, টুকটাক যে ব্যাপারগুলো আছে, এই প্রত্যেকটা ব্যাপার নিন্দনীয়। ইয়েট আর একটা ব্যাপার, যদি আপনি একটা কম্প্যারিজনে যান, 2008 সালের ইলেকশন, একটা সেনা সমর্থিত গভর্নমেন্টের আওতায় যে ইলেকশন হয়েছে, সেখানে অনেক সংঘর্ষ হয়েছে, অনেক খুনাখুনি হয়েছে। 14 ওই ধরনের নির্বিষ একটা ইলেকশনেও ভয়ঙ্কর কিছু ঘটেছে। 18-র কথা বলেন, 24-এর কথা বলেন। সো আপনি যদি সংখ্যা দিয়ে যদি পার্থক্য করার চেষ্টা করেন, তাইলে অন্যান্য বারের তুলনায় কিন্তু সহিংসতা কম হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, ওই যে অনেক অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, সেগুলো উদ্ধার করা যায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব কনফিডেন্টলি বলেছেন ওই অস্ত্র এই ইলেকশনে ব্যবহৃত হবে না। এমনকি বৈধ কিছু অস্ত্র যাদের নামে ছিল, প্রায় এরকম 20,000 অস্ত্র উদ্ধার, তারা জমা দেন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা এইরকম মানে এমন কোনো ব্যক্তি যার কাছে এসে কানে কানে যারা অস্ত্র লুট করেছিল বলে গেছে যে আপনি টেনশন করেন না মশাই, আমরা এই অস্ত্র ব্যবহার করব না। তো ওনার কথা দ্বারা এই কারণে উনি কি করেছেন, এইগুলোর দিকে ফোকাস না দিয়ে ওই রান্নাঘরে ঢুকে গিয়ে আলু পটল কেমন তরকারিতে ইউজ করা হচ্ছে, তুমি আম খাইলা কি খাইলা
না, এগুলো নিয়ে উনি বেশি ব্যস্ত ছিলেন। সো এইটাই কিছু কিছু সমালোচনা আছে। ইয়েট এই যে পরিবেশটা অনেক বেশি খুনাখুনি বা সংঘর্ষের দিকে আজ অবধি যায় নাই, ভবিষ্যতে কি হবে আমি জানি না। আজ অবধি তো জানি ক্রেডিটটা আপনি যদি বলেন যে সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এদের নাকি মোটা দাগে মানুষের, আমি বলবো সবচেয়ে বড় ক্রেডিট আসলে মানুষ ডিজার্ভ করে। তার কারণ ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস, অনেক মানুষ নিজেরাই চাচ্ছে যে ইলেকশনটা যাতে এই ধরনের সংঘাতমূলক না হয়। এটা কিন্তু মানুষের একটা কালেকটিভ উইল, যে কালেকটিভ উইলটাকে আপনি অবদমিত করে রেখেছিলেন অনেকগুলা বছর, সেটা কিন্তু মানুষ চর্চা করছে যে সুন্দর একটা গণতন্ত্র থাকবে, মারামারি হবে না, হানাহানি হবে না। তার পলিটিক্যাল পার্টিসও কম বেশি দেখবেন এই ইলেকশনে বাংলাদেশে কিন্তু কথার তুবড়ি ছড়ানোর যে জায়গাটা, একদম লাগামহীন কথার তুবড়ি ছড়ে, এই ধরনের নজির বোধহয় এবার খুব বেশি দেখা যায়নি, হয়েছে কম্পারেটিভলি কম। সো অনেক জায়গায় পলিসি ড্রিভেন কিছু কিছু আলোচনাও শুরু হয়েছে, এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। বাংলাদেশে এই ব্যাপারটা টোটালি অনুপস্থিত ছিল, সেই জায়গায় অনেক পলিসি ড্রিভেন আলোচনাটা আসছে। জি, আপনার কাছে আসবো আমরা। একটু ফরিদুল হক, আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, যেটা সাধারণ মানুষ অনেকে হয়তো ভাবছে যে সংঘাতমূলক যেন নির্বাচনটা না হয়। আমরা এর আগে একতরফা নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে হতে দেখেছি, আমি ডামির যে ভোট সেই ভোটও দেখেছি। এবারের ভোটটা কেমন হতে যাচ্ছে, যেটা আমরা একটু আগে আলোচনায় শুনছিলাম যে একটা ডিজাইনও থাকতে পারে, আসলেই কি এবারে নির্বাচনে কোনো ডিজাইন থাকতে পারে? জি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং আমার সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। ডিজাইনের ব্যাপারটা আমি একদম এক কথায় বলি, এখন পর্যন্ত যতটুকু পরিস্থিতি আমি দেখতে পাইছি এবং মানুষ যেভাবে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা নিজ নিজ এলাকায় যেভাবে গিয়েছে, যদি কেউ ডিজাইন করার চেষ্টাও করে সেটা আসলে সে ভুল করবে, যারাই করুক, যত বড় শক্তি হোক। কারণ আমাকে যদি সত্যি কথা একদম বলেন, এই কথা আমি ওইভাবে বলিনি, কিন্তু আজকে বলতে আমার দ্বিধা নেই। সেটা হচ্ছে যে 5 তারিখ বিকেলবেলায় আমি যখন শাহবাগে, আমার কাছে খুব একটা স্বস্তি লাগছিল না। মানে একটা তো স্বস্তি আছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ফ্যাসিস্টের পতন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরপরে কি, এরপরে বাংলাদেশটা কোন দিকে যাবে? আমরা যারা একটু রাজনীতি কম বেশি করেছি, আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে বাংলাদেশের সামনে একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অনিশ্চয়তা 1 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 5 বছর 10 বছরও চলে যেতে পারে। কারণ পৃথিবীতে বহু জায়গাতে এরকম মানে পরিস্থিতি তৈরি হয় যে একটা গণ অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবের পরে আর একটা নতুন অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়, যেটা আমরা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা আমরা দেখেছি, এবং এইটা কম বেশি মানে কি বলে যে আমাদের মধ্যে কম বেশি ছিল। আর একটা জিনিস আমার কাছে ওইখানে ছিল, সেটা হচ্ছে যে আমাদের মানে এমনিতে আমাদের আকাঙ্ক্ষা তো ক্রমেই বাড়ছিল, কিন্তু জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষার পারদ এত উপরে উঠছিল, এইটা আমি বুঝি যে এইটা পরিষ্কারভাবেই খুব রাতারাতি মিট আপ করা যে কারো পক্ষেই প্রায় অসম্ভব ছিল ওই সময়, যে কারো পক্ষে। কিন্তু প্রত্যাশার যে পারদ, এটার তো কোনো ধরেন ইয়ে নাই, মানে এটা তো মানুষের প্রত্যাশা, এটাকে তো আপনি আটকাতে পারবেন না কোনো কিছু দিয়ে। তো সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের অনেক প্রত্যাশাই হয়তো পূরণ হয়নি, কিন্তু আমার কাছে যেটা ওই সময় মিনিমাম প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে যে প্রত্যাশাগুলো যে পূরণ করব আমরা জাতিগতভাবে, সেটার একটা দ্বার উন্মুক্ত হোক, একটা দুয়ার খুলুক, পরে আমরা আস্তে আস্তে এগোতে পারবো। কিন্তু আমাদের তো দুয়ার বন্ধ হয়েছিল দীর্ঘ সময়, 15 বছর। তো সেই জায়গা থেকে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয়েছে, যতটুকু ঘটনা ঘটেছে, যা ঘটেছে, কিন্তু মানুষ যেভাবে কিছুদিন আগে এরকম মনে হচ্ছিল যে মানুষ কি ভোট দিতে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত থাকবে, কিংবা মানুষের মধ্যে কি ওইরকম, কারণ এর গত 1 বছরে বিভিন্ন কারণেই মানুষের প্রত্যাশা, যেহেতু মানুষের প্রত্যাশা যেমন খুব দ্রুত ওঠে, মানুষ কিন্তু চায়ও খুব দ্রুত পূরণ হোক, কিন্তু সব কিছু তো দ্রুত পূরণ করা যায় না। এই জন্য দ্রুত পূরণ না হলে আবার প্রত্যাশার পারটা খুব দ্রুত নেমেও পড়ে, এটাও একটা সংকট আছে। তো সেই জায়গা থেকে একটা মানে আশঙ্কা ছিল যে কোনোভাবে যদি ভোটটা খুব পার্টিসিপেটরি না হয়, মানুষজন যদি উপস্থিত না হয়, তাহলে কি হবে? অনেক প্রশ্নের মুখে পড়তে হবে আমাদের, যেভাবে বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ন্যারেটিভ এখানে তৈরি করা হচ্ছিল, বিভিন্ন দিক থেকে পুশ করার চেষ্টা করা হচ্ছিল। তো সেই জায়গা থেকে মানুষ একটা ভোট দিতে যাচ্ছে, মানুষ যুক্ত হচ্ছে, এর থেকে বড় অন্তর্ভুক্তি তো আর কিছু নাই। এইটা প্রমাণ করার মতো যথেষ্ট, মানে আমি মনে করি সকল আয়োজন মানুষই সম্পন্ন করেছে। এইখানে আসলে উনি যেটা বলছিলেন যে আমাদের সরকার কিংবা প্রশাসন, তাদের যতটুকু ভূমিকা নেওয়ার মানে সুযোগ ছিল কিংবা দরকার ছিল, সেই জায়গাটা তারা অতটুকু নিতে পারেনি, নিতে তাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু মানুষ খুব দারুণভাবে এগিয়ে এসেছে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ধরেন কি বলে, একটা চাপা উত্তেজনা আছে যে কী হতে যাচ্ছে।
নির্বাচনটা আসলে কি হবে। এটা কিন্তু একটা চাপ উত্তেজনা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। গণতন্ত্রে এটি তো থাকার কথা। এই উত্তেজনাকে আবার কেউ কেউ একটা আশঙ্কা হিসেবে দেখানোরও চেষ্টা করছে কয়েকদিন, কিন্তু এটা আসলে ঠিক একটা ধোপে টেকে নেই। কারণ যেহেতু পরিস্থিতি এখন পর্যন্ত কোনো রকম কোনো নেগেটিভ ইন্ডিকেটর নাই, এখন পর্যন্ত কোনো নেগেটিভ, কিছু ব্যাপার আছে এইগুলা ধরেন মানে আমি যেটা বুঝি যে বাংলাদেশ যে মাফিয়াতান্ত্রিক রাজনীতির মধ্যে ছিল সেখান থেকে বাংলাদেশ একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি। এই ট্রানজিশন কিন্তু ধরেন যারা ওই অর্থে মাফিয়াতান্ত্রিক রাজনীতি করতো তাদেরও অনেকের ট্রানজিশন কিন্তু ঘটতেছে, তাদেরও অনেকের ট্রানজিশন ঘটতেছে। কিন্তু আমরা এর আগে দেখেছি এনসিপি কিংবা অন্য দলগুলো নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কার কথা বলেছে, বড় দলকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছে। এখন কি মনে হচ্ছে আসলে বড় দলগুলো তাদের যে পক্ষপাতমূলক কেউ আচরণ করছে কিনা কিংবা তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে কিনা, সবকিছু কি মনে হচ্ছে এটা সবাই তার এটা আছে, এটা আছে, এটা যে একদম নাই একদম আমি বলবো না, এটা আছে, সব দিক থেকেই আছে, বিভিন্নভাবে মানে কি বলে ম্যানিপুলেট করার চেষ্টা, প্রভাব বিস্তার করার চেষ্টা, এটা তো আছে। এটা কিন্তু আমার কাছে যেটা আমি সবসময় যে জায়গাটাকে বেশি প্রায়োরিটি দিই, যেটা আমি শুরুতেও বললাম যে মানুষ কি করছে, মানুষ যদি অ্যাক্টিভ থাকে, আপনি যত চেষ্টাই করেন, যত ডিজাইনই করেন, যত ম্যানিপুলেট করার চেষ্টা করেন, যত প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, মানুষের ভোটের রায়ের উপর অন্য কোনো জিনিস নেই। কারণ মানুষ হচ্ছে, এখন মানুষ এটা বোঝে যে যেই মানুষ গুলির সামনে দাঁড়িয়ে এত বড় পরিস্থিতির পরিবর্তন করলো, এত বাজে পরিস্থিতিকে এখানে নিয়ে আসলো, ভোটের পরিবেশ তৈরি করলো, এই ভোটটা যখন সে দিবে, এই ভোটটা সে বুঝে না নিয়ে বাসায় চলে যাবে। আর মানুষ যখন ভোট বুঝে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, তখন আপনি কোনো কিছু চাইলেই করতে পারবেন? এটা তো হবে না। কারণ প্রত্যেকটা কেন্দ্রে ভোট হবে, কেন্দ্রেই কিন্তু ভোটের রেজাল্ট হবে। আর এখন অনলাইনের যুগ, আপনি ঢাকায় যে কোনো একটা জায়গাতে বসে থেকে, জাস্ট বেশি না 4-5 জন মানুষের একটা টিম যে কোনো জায়গায় বসে থেকে, আপনি যদি যে কোনো পলিটিক্যাল পার্টি এটা চাইলে করতে পারবে, যে কোনো ইয়েও পারবে, যে এটা আপডেট করা খুব ইজি। নির্বাচন কমিশনের আপনারা অপেক্ষা করতে হবে না, এটা রেকর্ডে রাখাই সম্ভব, ভিডিও করে রাখা সম্ভব। যখন ওই কেন্দ্রের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি যখন ঘোষণা দিচ্ছে, ওটা যদি আপনি ভিডিও করে রাখেন, ওটা যদি ক্যালকুলেট করেন, ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই। আর একটা ছোট কেন্দ্রের মধ্যে আপনি কতটুকু ম্যানিপুলেট করতে পারবেন, এই জায়গাগুলো ধরেন ডিফিকাল্ট হবে খুব। সো আমার মনে হয় না ওই কোনো কিছুই খুব একটা কাজ করবে। জি, সাইদ আব্দুল্লাহ, যেটা ফরিদুল হক বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশটা অনেক ক্ষেত্রে জনগণই আসলে অনেকটা এই আবহ দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে স্বতঃস্ফূর্ত এখন পর্যন্ত যে পরিবেশ আছে, কিংবা জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়, শেষ মুহূর্ত পর্যন্ত জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কিংবা টার্ন ওভারটা কেমন হতে পারে? আমি সোফার মনে করি যে জনগণের এই অভিপ্রায় যেটা আছে সেটার বাস্তবায়ন করতে পারবেন, এখন পর্যন্ত মনে করি। আমি কনক্লুসিভ, আমি এই শোতে যতগুলা কথা বলবো এগুলার একটাও কিন্তু কনক্লুসিভ কোনো রিমার্ক নাই এবং এখনকার পর্যন্ত, কারণ আমি যা বলবো সেটা হলো যখন বলছি ওই সময় পর্যন্ত যা যা ঘটনাবলী ঘটছে সেটার বিশ্লেষণ। এই কথাটার ব্যাখ্যাটা দিয়ে দেওয়ার প্রয়োজন হয় কেন? ইদানিং তো আবার অনেক ধরনের কালচার চলে না। তাহলে আমি এইখানে একটা কথা বলে গেলাম, দেখা গেল 2 দিন পরে আর একটা ঘটনা ঘটলো, ঘটার পরে আপনার এইখানের ভিডিও নিয়ে কেউ কাটপিস বানিয়ে বললো এইটা তো বলেছিল, ওই জন্য ব্যাখ্যাটা দিয়ে দেওয়াটা খুব জরুরি। আদারওয়াইজ এই ধরনের কাজ তো চলে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সচেতনতার জায়গা থেকে এই টাইমক্ষণ উল্লেখ করে এই ব্যাখ্যাটুকু দিয়ে দেওয়ার তাগিদ অনুভব করলাম। 2 নম্বর ব্যাপার হলো, বাংলাদেশের মানুষ অনেক জায়গায় অনেক দায়িত্বশীল ভূমিকা রেখেছে জন্যই দেখেন ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলতো না যে কোনোদিন যদি আওয়ামী লীগের পতন হয় 5 লাখের মতো লোক মারা পড়বে, 3 লাখ থেকে 5 লাখ মানুষ মারা পড়বে, প্রায় বলতেন, পরে নাই। এটা মানুষের ক্রেডিট। ওই টাইমে দেশে ভিজিবল কোনো গভর্নমেন্টই ছিল না, কয়েকটা দিন, মানে একটা দেশ চলেছে 3 দিনের মতো যে জায়গায় সেই অর্থে কোনো গভর্নমেন্ট ছিল না। ইয়েট মানুষ কি করেছে, মানুষ অনেক ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট ওই 3 দিনের যে অভিপ্রায় ছিল, বরং পরবর্তীতে আরো দেখেছি অনেক জায়গায় অনেক সংকট হয়েছে। মানুষ দেখবেন মন্দির পাহারা দিয়েছে, মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু তারপরে দেখা গেল যখন অন্তর্বর্তীকালীন সরকার ফুল ফোর্সে আছে, শত শত মাজার ভাঙা হয়েছে, সরকার নির্বিকার বসে আছে, পরবর্তীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা নিন্দনীয়। ভাই আপনার কাছে এক দেখতে চায় মানুষ ঢাকার একদম প্রাণকেন্দ্রে বসে, নো ম্যাটার আপনি কোনো গণমাধ্যম পছন্দ করেন কি করেন না, কারো যদি কোনো কিছু পছন্দ করার রাইট থাকে, কারো অপছন্দ করার রাইট আছে, রাইট? আমি ব্যক্তিগত পছন্দ অপছন্দের আলাপে যাচ্ছি না। ঢাকার প্রাণকেন্দ্রে বসে থেকে 2টা মিডিয়া হাউস যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় ধরে, সরকারকে ওই জায়গায় কারেক্ট ভূমিকাটা রাখতে পেরেছে? উত্তর হলো অ্যাবসলিউটলি নট। এমনকি ওই জায়গায় নুরুল কবির সাহেবের মতো খুবই খ্যাতনামা সাংবাদিক, যিনি ফ্যাসিবাদের টাইমে বহু মানুষ, এখন তো হম্বিতম্বি করার মানুষ ভাই বহু আছে যে আমি অমুক বিপ্লবী, তমক সংগ্রামী, অমুক তমক,
হাসিনার আমলে কে কি করেছে সেটা তো সবাই জানে। তো নুরুল কবির সাহেবের মতো মানুষজন ওই জায়গায় গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। এমনকি খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা আমি বারবার করে বলি, ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এসেছিলেন তারা নিচে এসে বলছিলেন 20টা মিনিট সময় দেন, সাংবাদিকদের নিচে নামায় নিয়ে আসে, তারপর যা খুশি তাই করেন। দ্যাট মিনস যা খুশি তাই করার ব্যাপারটা নিয়ে খুব একটা আপত্তির জায়গাটা নাই। মানে সরকারের ভূমিকাটা ছিল এইটা, সরকার নিজেদেরকে অনেক ফেরেশতা প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু এই কথাগুলো ভুলে যাওয়াটা উচিত না। এইসবের কি আবার আসলে দেখবেন নারীরা নির্বাচনেও প্রভাব পড়তে পারে? অনেক জায়গায় পড়তেই পারে। আবার দেখেন নারীরাও অনেক জায়গায় তা আনসেফ মানে ফিল করছে অনেক জায়গায়, যে ব্যাপারটা আসলে হওয়াটা উচিত ছিল না। আবার দেখবেন কোনো কোনো জায়গায় কি হয়েছে, এমন এমন ফ্যাসিস্টের দোসর অনেক জায়গায় এমনভাবে ক্ষমতায়িত হয়েছে যেটাকে আপনি নিয়মতান্ত্রিক পন্থায় আপনি সেটা ট্যাকেল করেন নাই, না করার কারণে মাঝে মাঝে কি হয়েছে, গণক্ষোভের উদ্গীরণ ঘটেছে। সেই ব্যাপারটাকেও এই ম্যানিপুলেশন করা হয়েছে এমনভাবে যেটা খুব বাজে রকম ইম্প্যাক্ট পড়ে। আবার অনেক জায়গায় দেখা গেছে জেনুইন মবও হয়েছে। দুইটা ব্যাপারই কিন্তু সত্য। ঝামেলাটা যেটা হয়, কেউ কোনো কিছু বলার সময় যে কোনো একটা পাশ বলে, কারো চোখে এন্টার বাংলাদেশে যা হচ্ছে সবই মব, আবার কারো চোখে যা যা হয়েছে এগুলা প্রত্যেকটাই হইল জাস্টিফাইড রিজন। কিন্তু এই দুইটার ভেতরে কিছু ফাইন লাইন আছে, কিছু পার্থক্য আছে। যে জায়গায় জেনুইন অনেক মবও হয়েছে, যে জায়গায় অনেক জায়গায় সংকট যেটা দেখা গেছে যে না ব্যাপারটা এরকম ছিল না, কিন্তু এমনভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে যে ভাই এটা তোমরা যাও, যে এরকম চিল্লাপাল্লা করো তারপরেই এইটা করব। মানে বাচ্চা না কাঁদলে যেমন মা খাবার দেয় না, ঠিক একই অবস্থা হয়েছে। আবার একই ঘটনা ঘটেছে, গভর্নমেন্ট নিজের জায়গা থেকে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটাও করেছে। এই জিনিসটা তো কেউ চায় না। যেমন যমুনার সামনে 144 ধারা জারি করা আছে, ডিএমপি বারবার করে নোটিশ দিয়েছে। এমন জায়গায় ভার্সিটির জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন গিয়েছে তারা মার খেয়েছে, প্রাইমারি স্কুলের টিচাররা গিয়ে মার খেয়েছে, মাদ্রাসার স্কুলের টিচাররা গিয়ে মার খেয়েছে। আবার ধরেন যে সরকার যাদেরকে পছন্দ করেছে, যাদেরকে পছন্দ করেছে তারা গিয়ে আবার ইনকিলাব মঞ্চ, এই যে এই ঘটনা ঘটলো, কিন্তু সরকারও মাঝে মাঝে আবার কাউকে পছন্দ করেছে, তারা আবার যখন গেছে সিটি কর্পোরেশন তাদেরকে পানি খাইয়েছে, তাদেরকে গরম যাতে না লাগে সেই ব্যবস্থা করে দিয়েছে। মানে গভর্নমেন্টের জায়গাটা তো খুবই এক পেশে হওয়া উচিত ছিল না। গভর্নমেন্টের জায়গাটা হওয়া উচিত ছিল যেটা যে সবার জন্য সে একই ট্রিটমেন্টটা করবে, বাট গভর্নমেন্ট ইটসেলফ প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা করেছে। তো এই ধরনের ঘটনায় আমি মনে করি যেটা যে মানুষের দায়িত্বশীল ভূমিকা অনেক ছিল, শেষ মুহূর্তে এসে যাতে এত বড় স্বপ্নের জলাঞ্জলি না হয়, গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট থাকে। আমার কথা XYZ যে কেউই তো জিতবে, জেতাটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, বরং পিসফুল একটা পাওয়ার ট্রানজিশন যে হইতে পারে বাংলাদেশে, একটা দায়িত্বপূর্ণ জায়গা যে হস্তান্তর শান্তিপূর্ণভাবে হইতে পারে, সেইটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট। আমরা সত্যিকার অর্থে ইলেকশন কালচারে বিশ্বাস করি কিনা, এবং এটা শুধু সরকারের দায় না, মানুষের দায়িত্ব বটেই, মানুষের দায়িত্ব বটেই, রাজনৈতিক দলগুলোরও দায়। কারণ কে জিতলো কে হারলো তার চেয়ে বড় কথা বাংলাদেশ একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রুভ করতে হবে। ফরিদুল হক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ভোটার টার্নওভার, বিশেষ করে একটা গবেষণা, মানে তাদের একটা প্রতিবেদন BIDD, তারা বলছে বেশি ভোট যদি পড়ে সেক্ষেত্রে সুফল পাবে বিএনপি, কিন্তু ভোটের টার্নওভার যদি কোনো কারণে কম হয় সেক্ষেত্রে জামাত এনসিপির সরকার গঠনের সম্ভাবনা এগিয়ে যাবে। এটাকে কিভাবে দেখছেন? কম ভোট পড়লে কি জামাত বিএনপি এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, এটা আসলে জরিপ তো, গবেষণা তো, জরিপ তো ধরেন একটা স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং এর উপরে হয় কিংবা একটা নির্দিষ্ট ধরনের প্যাটার্নের উপরে হয়। এটার উপরে মন্তব্য করা কঠিন, এটা ঠিক আমি আসলে এটার উপরে মন্তব্য করতে চাই না। কারণ এগুলো ধরেন ওই অর্থে জরিপ সংস্থাগুলো যেটা করে, আমি যতটুকু গত 1.5-2 মাসে যতগুলো জরিপ আমি দেখেছি, এটা আসলে মূলত কোনো না কোনো পলিটিক্যাল বায়াসনেস থেকেই করে। এইটা জরিপ সংস্থাগুলোকে আমি খুব বায়াস কি বলে যে বায়াসনেস ছাড়া তারা একেবারে খুব ইয়েভাবে কিছু করছে এরকম না। কারণ দেখা যায় যে যে সমস্ত সংস্থাগুলো জরিপ করছে তাদেরকে জরিপ করতে কারা গাইড করছে, এটা একটা ব্যাপার থাকে। আর হচ্ছে যারা এটা পরিচালনা করছেন তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কিংবা পলিটিক্যাল বায়াসনেস কোন দিকে, এইটার উপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। তো ওইভাবেই আসলে ইয়েগুলো সেট আপ করা হয়, আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে হয়েছে। সো এইটার উপরে আমি মন্তব্য করতে মানে কি বলে খুব একটা আগ্রহী না। আমি বরঞ্চ অন্য জায়গা থেকে দেখতে চাই নেক্সট ইলেকশনটাকে। আমি আসলে এই জায়গাটাকে মানে আনপ্রেডিক্টেবলি দেখি। মূলত আমি এখন পর্যন্ত ইলেকশনটাকে আনপ্রেডিক্টেবল দেখি। কেন? আমি এটার পেছনে বড় 4-5টা কারণ আমি খুঁজে বের